আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড করে থাকি, তাই মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমি শুরু করছি ভয়ঙ্কর রহস্যময় এই পরীর গল্পটি। জিনেরা মানুষের রূপে মিষ্টি কিনতে মিষ্টির দোকানে আসে, এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। জিনেরা যে মিষ্টি কিনতে আসে এটা কিন্তু মিষ্টির দোকানদারেরা বুঝতে পারে, ওরা বুঝতে পেরেও কিছু বলে না। সেরকম একজন মিষ্টির দোকানদার গফুর চাচা। আমি নিশাদ দুদিন হলো এই গফুর চাচার মিষ্টির দোকানে কাজ করে নিয়েছি। গফুর চাচার দোকানে অনেকেই আসে মিষ্টি নিতে, আমি নিজে হাতে সবাইকে মিষ্টি দিয়ে থাকি। তেমনি একদিন রাতের ঘটনা। রাত 10টা বাজলে আমার দোকান বন্ধ করে বাড়িতে যাই। রোজ রাতের মতো সেদিনও দোকান বন্ধ করব, এমন সময় একজন লোক আসে আমাদের দোকানে। লোকটা দেখতে বেশ অদ্ভুত, উঁচু লম্বা, পরনে জুব্বা টাইপের কিছু একটা। উনি এসে সালাম দিয়ে বললেন, এই যে ভাই, দোকান বন্ধ করছেন বুঝি? আমার কিছু মিষ্টি লাগতো। ওনার কথা আমি গফুর চাচার দিকে তাকালে গফুর চাচা আমাকে বলেন, নিশাদ তুই সর, আমি ওনাকে মিষ্টি দিচ্ছি। কথাটা বলে গফুর চাচা ওনাকে বলেন, ভাই বসুন, আমি মিষ্টি দিচ্ছি। কথাটা বলে ওনার কথা মতো মিষ্টি দিলেন গফুর চাচা। মিষ্টি নিয়ে টাকা দিয়ে চলে গেলেন সেই মানুষটা। উনি চলে যাবার পর দোকান বন্ধ করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম আমিও গফুর চাচা। গফুর চাচা আমার বাড়ি একই গ্রামে। আমরা হাঁটছি এমন সময় গফুর চাচাকে বললাম, চাচা ওই লোকটা বেশ অদ্ভুত না? পরনে কেমন পোশাক পরা? আমার কথায় গফুর চাচা বললেন, নিশাদ শোন, দুদিন আগে তুই আমার মিষ্টির দোকানে কাজ নিয়েছিস, তোকে কিছু বিষয় জানানো দরকার। আমরা যারা মিষ্টি বিক্রি করি, আমাদের মিষ্টি শুধু মানুষেরা কেনে না, মাঝে মধ্যে মানুষের রূপে এসে জিনেরাও মিষ্টি কেনে। গফুর চাচার কথা অবাক হয়ে বললাম, কি জিনেরা মিষ্টি কিনতে আসে? এটা কি সত্যি? আমার কথায় গফুর চাচা আমাকে অবাক করিতে বললেন, হ্যাঁ এটা সত্যি, ওরা মানুষের রূপে মিষ্টি কিনতে আসে। একটু আগে দোকান বন্ধ করার আগে যিনি আসছিল তিনি সাধারণ কোনো মানুষ নন, উনি একটা জিন। কি বলো, উনি জিন ছিল? আমাকে অবাক হতে দেখে উনি বললেন, হ্যাঁ উনি জিন ছিল। আমি জিনদের দেখলে বুঝতে পারি, ওদের উচ্চতা, কথাবার্তা ও পোশাক দেখলে ধারণা করতে পারি। একটু আগে যে জিনটা আসছিল উনি এর আগের আমার কাছে অনেকবার মিষ্টি নিয়েছে। শুধু উনি না, ওনার মতো অনেকে আসে মিষ্টি কিনতে। আমি বিষয়টা বুঝতে পারি, কিন্তু কখনো কিছু বলি না। ওনারা আমাকে কিছু করে না। তুই আমার দোকানে কাজ করবি তাই তোকে বিষয়টা বললাম। কখনো ওরকম কেউ আসলে নরমভাবে থাকবি, ওদের সাথে কথা বলবি, ভালো ব্যবহার করবি। গফুর চাচার কথা একটু একটু ভয় করলেও ওনাকে বললাম, ঠিক আছে চাচা, তাই হবে। এই বলে দুজনে গল্প করতে করতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মাকে ডাকলে মা বললেন, আসছিস বাবা, যা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম। এসে মা, বাবা ও আমি তিনজন খাবার খেতে লাগলাম। খাবার সময় বাবা বললেন, তা হ্যাঁ রে, কাজ কেমন চলছে তোর? এত কিছুর কাজ থাকতে তোর মিষ্টির দোকানে কাজ করতে হবে কেন? বাবার কথার জবাবে আমি বললাম, বাবা কোনো কাজই ছোট না, বড় হয়েছি, কাজ করতে তো খেতে হবে, তাই না? আল্লাহ দিলে আমাদের বেশ ভালোই জমি জমা আছে, আমি কাজ না করলে আমাদের সংসার চলবে, তাই বলে কি কাজ করব না? মিষ্টির দোকানে কাজ করেছি, এটা একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে কাজের, এটা করতে থাকি, দেখি সামনে কি করা যায়। এই বলে খাবার খেয়ে চলে গেলাম ঘরে। আমি ঘরে গিয়ে একটু পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর দোকান করছি। গফুর চাচা আমাকে বলছিল, মানুষের রূপে মাঝে মাঝে জিনেরা আসে। আমি শুরুতে বিষয়টা বুঝতে না পারলেও পরে বুঝতে পারি। জিনেরা আসে, কিন্তু আমি নর্মালি তাদের মিষ্টি দিয়ে দেই। এভাবে চলে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক দুপুরবেলা আমরা দুপুরের খাবার দোকানে বসেই খাই। দুপুরের খাবার শেষে গফুর চাচা আমি গল্প করছি, এমন সময় একজন বৃদ্ধার মতো লোক আসলেন। ওনাকে দেখে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে উনি বললেন, এই দোকানের মালিককে? তখন গফুর চাচা বললেন, যে বলুন, আমি এই দোকানের মালিক। গফুর চাচার কথায় উনি বললেন, কাল আমার ছেলের বিয়ে, কিছু লাগতো, আপনি কি কালকে টাটকা কিছু মিষ্টি বানিয়ে দিতে পারবেন? ওনার কথায় গফুর চাচা বললেন, হ্যাঁ হ্যাঁ বানিয়ে দেওয়া যাবে, আপনার কতগুলো মিষ্টি লাগবে বলুন। তখন উনি বললেন, আমার 2 মণ মিষ্টি লাগবে।
আপনি দুটো বড় হাঁড়িতে 2 মণ মিষ্টি দিতে পারবেন তো? ওনার কথায় গফুর চাচা খুশি বললেন, হ্যাঁ হ্যাঁ পারবো, সমস্যা নেই। তখন সে লোকটা বললেন, আমি কিছু টাকা অগ্রিম আপনাকে দিয়ে যাই, আর বাকি টাকাটা কাল মিষ্টি পৌঁছে দিয়ে নিয়ে আসবেন। ওনার কথায় গফুর চাচা একটু অবাক হয়ে বললেন, মিষ্টি আবার পৌঁছে দিতে হবে বুঝি? তা কোথায় পৌঁছে দিতে হবে? আপনার বাড়ি কোথায়? গফুর চাচার কথায় উনি একটা জায়গার নাম বললেন। সে জায়গার নাম শুনে গফুর চাচা বললেন, আপনি যে জায়গার নামটা বললেন সেদিকে তো তেমন বাড়িঘর নেই। গ্রামের মেঠো পথ ওদিকে যেতে আবার একটা বড় আম বাগান পেরিয়ে যেতে হয়। মাঝে মধ্যে একটু একটু ভয়ের ঘটনাও নাকি ঘটে ওদিকে। গফুর চাচার কথায় লোকটা বললেন, চিন্তা করবেন না, ওখানে তেমন কিছু হবে না, কারণ আপনারা মিষ্টি পৌঁছে দিবেন দিনের বেলা। আপনি কাল বিকালবেলা কোনো ভ্যানে করে মিষ্টিগুলো নিয়ে আসবেন, আমার লোক থাকবে ওখানে। আপনি ঠিকমতো চলে গেলে আমার লোকগুলো মিষ্টিগুলো নিয়ে টাকাটা দিয়ে দেবে। ওনার কথায় গফুর চাচা একটু চিন্তিত মনে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে অগ্রিম কিছু টাকা দিয়ে যান, কাল বিকালে মিষ্টি পৌঁছে যাবে ইনশাল্লাহ। চাচার কথায় সেই লোকটা কিছু টাকা অগ্রিম দিয়ে চলে যায়। উনি চলে যাবার পর গফুর চাচা বলেন, যাক ভালো হলো, মোটা অঙ্কের একটা অর্ডার পেলাম। এই বলে আমরা দোকানের কাজ করতে লাগলাম। পরের দিন কথা মতো গফুর চাচা মিষ্টি রেডি করে 2টা বড় হাঁড়িতে 2 মণ মিষ্টি রেডি করলেন। মিষ্টি রেডি করে বিকালের দিকে গফুর চাচা আমাকে বললেন, নিশাত, দোকান থেকে 2 জন বের হলে তো দোকান খালি হয়ে যাবে। একটা কাজ কর, আমি একটা ভ্যান ডেকে দিচ্ছি, তুই মিষ্টিগুলো নিয়ে পৌঁছে দিয়ে আয়। গফুর চাচার কথা আমি বললাম, আমি কি পারবো? জায়গাটা কি চিনবো? আমার কথার জবাবে উনি বললেন, পারবি, আর ঠিকানা তোকে বলে দিচ্ছি, এছাড়াও ভ্যানওয়ালা ওই জায়গাটা চিনে। গফুর চাচার কথায় আমি রাজি হলাম। উনি একটা ভ্যান ডেকে মিষ্টির হাঁড়ি 2টো তুলে বেঁধে দিয়ে বললেন, নিশাত যা, মিষ্টিগুলো ওনাকে দিয়ে বাকি টাকাটা নিয়ে চলে আসিস, আর ভ্যানওয়ালাকে বলবেন এই সাবধানে যাস, মানুষ অর্ডার মিষ্টি। গফুর চাচার কথায় আমি ভ্যানে বসে উঠলাম। আমি ভ্যানে উঠে ভ্যানওয়ালা চলতে লাগলেন। গ্রামের মেঠো পথ দিয়ে আশেপাশের দৃশ্যগুলো মন ছুঁয়ে যাচ্ছিল। আমরা যেতে যেতে একসময় পৌঁছে গেলাম সেই আমবাগানের কাছে। আমবাগানের কাছে যেতেই হঠাৎ করে শরীরটা কেমন জানি শীতল হয়ে গেল। মনের অজান্তে চোখে ভয় কাজ করলো মনে। তখন আমি ভ্যানওয়ালাকে বললাম, ভাই একটা তাড়াতাড়ি জানতো একটু, এই আমবাগানটা পার হন। আমার কথায় ভ্যানওয়ালা তাড়াতাড়ি বাগানটা পার হয়ে সামনে গেলেন। সামনে যেতে যেতে অন্য একটা জায়গা দেখলাম। একটা জায়গায় যাওয়ার পর দেখলাম 4 জন জুব্বা পরা উঁচা লম্বা যুবক মানুষ। ওরা আমাদের দেখার পর হাত তুলে দাঁড়াতে বললেন। ওদের ইশারায় আমি দাঁড়ালে ওরা বললেন, আপনারা কি মিষ্টি নিয়ে আসছেন তাই না? ওদের কথা আমি ভ্যান থেকে নেমে বললাম, হ্যাঁ আমি মিষ্টি নিয়ে আসছি। আপনারা কি সেই লোক যারা গতকাল মিষ্টি অর্ডার করেছেন? আমার কথা ওনারা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। এই বলে ওরা মিষ্টির হাঁড়ি 2টো নামিয়ে বললেন, ভ্যানওয়ালাকে টাকা দিয়ে বিদায় করুন আর আমাদের পেছন পেছন আসুন। ওনাদের কথা মতো আমি ভ্যানওয়ালাকে টাকা দিয়ে ওদের সাথে যেতে লাগলাম। আমি ওদের সাথে যাওয়ার সময় বেশ অবাক হলাম, কারণ একটা হাঁড়ি ওরা একজনই মাথায় করে নিয়ে যাচ্ছে। একটা হাঁড়িতে 1 মণ করে মিষ্টিটা কিভাবে একাই মাথায় করে নিয়ে যাচ্ছে। অনেকটা অবাক হয়ে হাঁটছি, এমন সময় কেমন জানি চোখের পলকে আশেপাশের পরিবেশটা কেমন পাল্টে গেল। আমি দেখলাম আমি একটা জঙ্গলে ওদের পেছন পেছন হাঁটছি। বিশাল বড় বড় গাছ। ততক্ষণে রাত নেমে এসেছে। বড় গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে শরীরে। এরকম একটা জায়গা দেখে আমি একটু ভয় পেয়ে ওদের মধ্যে একজনকে বললাম, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? আমার কথা ওরা বললেন, আসুন এই তো সামনে। ওদের কথা আমি কিছু না বলে ওদের সাথে হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছু দূর যাবার পর ওরা আমাকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা। ওরা মিষ্টিগুলো নিয়ে ঘোড়ার গাড়িতে রেখে আমাকে বললেন, উঠুন, উঠে বসুন ঘোড়ার গাড়িতে। ওদের কথা আমি বললাম, ওখানে উঠবো মানে? আমি ঘোড়ার গাড়িতে উঠে বসবো কেন? তখন ওরা বলল, আপনি উঠুন, ভয় পাবেন না, মিষ্টিগুলো নামিয়ে দিয়ে মিষ্টির বাকি টাকাটা নিয়ে আসবেন। আমাদের মালিক হুকুম করেছে আপনাকে যেন নিয়ে যাই। ওদের কথা আমি ঘোড়ার গাড়িতে উঠে বসাই। সেই ঘোড়ার গাড়িটা চলতে শুরু করে। ঘোড়ার গাড়িটা চলার সময় হঠাৎ আমার ঘুম এসে যায়, আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমি একটা ঘরটা কেমন অদ্ভুত, অন্যরকম সুন্দর একটা ঘর। নিজেকে একটা ঘরে দেখে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে অবাক হয়ে যাই। বাইরে ধুমধামে কারোর বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে অনেক মানুষ, কিন্তু সবাই সাধারণ মানুষের থেকে অনেক লম্বা, আর মেয়েরা অনেক সুন্দরী। এরকম মানুষকে দেখে আমি মনে মনে ভাবলাম, আরে এটা কোন জায়গা, আমি কোথায়? এই ভেবে একটু সামনে এগিয়ে যেতে বুঝলাম সেই বিয়ে বাড়িতে আসা সবাই অদ্ভুত ভাষায় কথা বলছে।
আমি ওদের ভাষা বুঝতে পারছি না। কি হচ্ছে? আমি সব এখন কোথায় আসলাম? সব কিছু কেমন অদ্ভুত লাগছে। আমি এদিক সেদিক তাকিয়ে কারোর সাথে কথা বলার চেষ্টা করছি। এমন সময় আমার চোখে পড়ে একজন সুন্দরী মেয়ের দিকে। সবার মাঝেও তাকে আলাদা রকম লাগছিল। আমি সেই সুন্দরী মেয়েটার দিকে তাকাতে সেও তখন আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে আমি মাথা নিচু করে থাকি। ওদিকে তখন মেয়েটা আমার কাছে এসে বলে, কে আপনি? আপনাকে দেখে তো এই রাজ্যের কেউ মনে হচ্ছে না। আপনি তো মানুষ, আপনি এখানে কিভাবে আসছেন? মেয়েটার কথায় আমি আগামাতা কিছু না বুঝে সব ঘটনা খুলে বললাম। আমি মেয়েটাকে এটাও বললাম, এটা কোন জায়গা, আমার মিষ্টিগুলো বা কোথায়, মিষ্টির টাকাই বা কে দিবে? আমার এমন কথাই মেয়েটা মুচকে একটা হাসি দিয়ে বললেন, আপনি মনে হয় এখনও বুঝতে পারেননি আপনি মানুষদের দুনিয়াতে নেই, আর আমরা সবাই মানুষ না, আমরা সবাই জিন জাতি। আপনি এখন জিন রাজ্যে অবস্থান করছেন। মেয়েটার কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি অবাক হয়ে বললাম, কি? আপনি কি বলছেন এসব? আমাকে অবাক হতে দেখে মেয়েটা বলল, আপনি এখানে বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে মেয়েটা চলে গেলেন আর ওনার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসলেন। মেয়েটা ডাকে ওর বাবা আসায় আমি ওনাকে চিনতে পারি, কারণ ইনি সেই লোক যিনি গতকাল আমাদের মিষ্টির দোকানে আসছিলেন মিষ্টির অর্ডার দিতে। আমি ওনাকে দেখে সালাম দিয়ে বললাম, চাচা, ইনি কি বলছে? আমাকে এটা নাকি জিন রাজ্য, আপনারা নাকি মানুষ না জিন? আমার কথা উনি বললেন, হ্যাঁ বাবা, আমরা মানুষ না জিন, আর আমি যে জিন সেটা তোমার গফুর চাচা জানেন। এর আগেও তোমার গফুর চাচা আমাকে মিষ্টি দিতে আমাদের জিন রাজ্যে আসছিল। এই বলে উনি বলেন, বাবা তুমি ভয় পেও না, আজ আমার ছেলের বিয়ে, আমি আমার ছেলের বিয়ের জন্য তোমাদের দোকানের মিষ্টি নিয়ে আসছি। তুমি মিষ্টি নিয়ে আসছো, আমার প্রাসাদটা একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে মিষ্টির টাকাটা নিয়ে চলে যেও, চিন্তা করো না, আমরা জিনেরা তোমার ভালোভাবে পৌঁছে দিয়ে আসবো। এই বলে উনি সুন্দরী একটা মেয়েকে বলে, মা রূপা, তুই ওনাকে একটু নিয়ে আমাদের প্রাসাদটা ঘুরে দেখতো, এরপর খাবার খেতে দে, খাওয়া হলে আমার কাছ থেকে নিয়ে আসিস। কথাটা বলে উনি চলে যাওয়ায় মেয়েটা আমাকে বললেন, চলুন আমার সাথে আসুন, আপনাকে সবটা ঘুরে দেখাচ্ছি। এই বলে সে রূপাপুরী আমাকে তাদের প্রাসাদটাও ঘুরে দেখাতে লাগলেন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাকে একটা সুন্দর ঘরে নিয়ে গেলেন আর খাবার খেতে দিলেন। আমাকে খাবার দেওয়ার পর রূপাপুরী বললেন, নিন খান। তখন আমি বললাম, আমার খিদে নেই, খাবো না। আমার কথায় পরি বললেন, ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবেন না, খাবারগুলো খেলে এরপর আপনাকে বাড়িতে রেখে আসা হবে, চিন্তা করবেন না। পরীর কথা একটু সাহস ফিরে পেয়ে খাবারগুলো খেয়ে নিলাম। খাবার খাওয়া হলে রূপাপরি ওর বাবাকে ডাকলেন। রূপার ডাকে ওর বাবা এসে আমাকে বললেন, তুমি খাবার খেয়েছো তো বাবা? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। আমার কথায় রূপাপুরীর বাবা বললেন, যাক ভালো করেছো, আমার ছেলের বিয়ে তুমি মিষ্টি নিয়ে এসে খালি মুখে যাবা তা কি করে হয়? এই বলে উনি 5টা সোনার মোহর আমাকে দিলেন, দিয়ে বললেন, এই মোহরগুলো তোমার গফুর চাচাকে দিয়ে বলবা বাকি মিষ্টির দাম স্বরূপ এই সোনার মোহরগুলো দিয়েছি। আমি আমার জিনদের বলছি তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে। ওনার কথায় রূপাপুরী বললেন, বাবা কাউকে বলতে হবে না, আমি ওনাকে রেখে আসছি, কেমন? তখন রূপার বাবা বললেন, ঠিক আছে, ওকে রেখে তাড়াতাড়ি চলে আসিস। ওনার কথায় রূপা আমাকে বললেন, আসুন আমার সাথে আসুন। পরীর কথা মতো আমি ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। এমন সময় রূপা একটা জায়গায় গেলেন, সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা। পরী সেখানে গিয়ে আমাকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠলেন। ঘোড়ার গাড়িতে ওঠার পর ঘোড়া চলতে শুরু করলেন। এভাবে কিছু দূর যাবার পর মনে হলো ঘোড়া আকাশে উঠতে আমরা শূন্যে উড়ে যাচ্ছি যেন কোথাও। এমন সময় আমি একটু সাহস নিয়ে পরীকে বললাম, আচ্ছা একটা কথা বলি। আমার কথায় পরী মাথা নাড়িয়ে বললেন, বলুন। তখন আমি বললাম, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার মাঝে একটা মায়া আছে, আপনার মায়াবী মুখের দিকে তাকালে ইচ্ছা করে শুধু তাকিয়ে থাকি। আমার কথায় পরী মুচকে একটা হাসি দিলেন। এরপর আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি দেখি আমি আমার বাড়ির কাছে। আমি নিজেকে বাড়ির কাছে দেখে আশেপাশে ঘুরে তাকাই, কিন্তু পরীকে আর কোথাও দেখতে পাই না। পরীকে না দেখে সোজা চলে যায় আমার বাড়িতে। আমি একটু ভয়ে ছিলাম, না জানি বাড়ির লোকেরা কি বলে, কিন্তু না, আমি বাড়িতে যাওয়াতে কেউ কিছু বলল না। উল্টো মা বলল, কিরে বাবা, আজকে একটু আগেই বাড়িতে আসছিস, অন্যদিন তো 10টা-11টার এরকম সময়ে আসিস, আজকে তো কেবল 9টা বাজে। মায়ের কথা মনে মনে বললাম, বেঁচে গেলাম বাবা। এই বলে মাকে বললাম, না মা, আজকে কাজ কম তো তাই বাড়িতে আসলাম। এই বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এসব কি সত্যি আমার সাথে ঘটলো নাকি সত্যি ভাবতে পারছি না। জিন রাজ্যে গিয়েছিলাম, জিন রাজ্য থেকে ফিরলাম, এসব ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে গেলাম।
পরের দিন সকাল 10টার দিকে দোকানে যেতেই গফুর চাচা বললেন, কিরে নিশাত, জিনরাজ্য কেমন দেখলি? কখন আসছিলে বাড়িতে? গফুর চাচার কথা আমি বললাম, চাচা তুমি জানতে তাই না, জেনে শুনে আমাকে ওদের কাছে পাঠালে। আমি তো শুরুতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। যদি জিনেরা আমার পিছু করতো তাহলে তো কি হতো শুনি। আমার কথা গফুর চাচা বললেন, আরে ওরা তোর কিছুই করবে না, এটা আমি জানতাম। জেনে শুনে তোকে পাঠিয়েছি। ওরা ভালো জিন, ওরা কোনো ক্ষতি করে না। এর আগে আমি ওদের জিন রাজ্যে একবার গিয়েছিলাম। আমার দোকানে মিষ্টি ওরা অনেক পছন্দ করে। আমার দোকানে মিষ্টি ওরা পছন্দ করায় আমার দোকানে আসছিল মিষ্টি কিনতে। আমি তখন ওনাকে চিনেছিলাম, কিন্তু তাকে বুঝতে দেইনি তুই ভয় পাবি বলে। আমি তো একবার জিন রাজ্যে গিয়েছিলাম, তাই ভাবলাম এবার তোকে পাঠাই, তুই গিয়ে জিন রাজ্যটা দেখে আয়। চাচার কথা আমি বললাম, যাক তা এক প্রকার ভালোই করেছ। আমি তো কখনো ভাবিনি জিন রাজ্য দেখতে পারবো। ওদের খাওয়া দাওয়া, জায়গা সব সুন্দর। এই বলে জিনের দেয়া 5টা সোনার মোহর বের করে চাচাকে দিয়ে বললাম, এ নাও তোমার মিষ্টির দাম। ওই জিনটা এগুলো দিয়ে তোমাকে দিতে বলেছে। আমার কথায় গফু চাচা কয়েকগুলো নিয়ে বললেন, এর আগেও উনি একবার এরকম সোনার কয়েন আমাকে উপহার দিয়েছিল। নে, এখান থেকে একটা সোনার কয়েন তুই রাখ। চাচার কথা আমি বললাম, না না আমার লাগবে না, তুমি রাখো। তখন উনি পকেট থেকে একটা সোনার মোহর দিয়ে বললেন, নে রাখ, কাজে লাগবে। শোন, তুই দোকানে একটু পর বস, আমি বাড়িতে যে একটু কাজ আছে, দুপুরে পর আসবো। ওনার কথা আমি রাজি হলে উনি চলে যায় বাড়িতে। উনি বাড়িতে যাওয়ায় আমি দোকানে বসে দোকান করতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর দুপুরের একটু আগে হঠাৎ করে দোকানে একটা মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে, আর আমার সামনে আসে সেই রূপাপুরী। রূপাপুরীকে দেখে আমি অবাক হয়ে বলি, আরে আপনি আপনি দোকানে? আমার কথায় পরি বললেন, কেন, আমার আসতে মানা বুঝি? আমার দিকে তাকালে নাকি চোখ সরানো যায় না? আমার মাঝে নাকি অনেক মায়া? এখন বুঝি দেখতে ভালো লাগছে না? না না, এমনটা বলিনি। আসলে হঠাৎ করে দোকানে আসছেন তো, তাই চমকে গিয়েছিলাম। আচ্ছা, কালকে আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? আমার সাথে আমার বাড়িতে যেতেন, আমার বাড়িতে গিয়ে বাড়িটা দেখে না হয় চলে যেতেন। আমার কথায় রূপাপুরী বললেন, আমি কি মানুষ যে আপনার সাথে আপনার বাড়িতে যাব? আমি আপনার সাথে গেলে আপনার মা বাবাকে কি বলতেন আমার বিষয়? পরীর কথায় আমি একটু চিন্তা করে বললাম, তাও ঠিক। আচ্ছা আপনি বসুন না, বসুন এখানে। আমার কথায় পরি বসলে আমি কিছু মিষ্টি ওনাকে দিয়ে বললাম, নিন খান। তখন পরি বললেন, মিষ্টি খাবো, আমার কাছে তো টাকা নেই, আমি তো ঘুরতে আসছি। পরীর কথা আমি বললাম, না না, টাকা দিতে হবে না, আমার পক্ষ থেকে খাওয়াচ্ছি, নিন খান। আপনারা আমাকে আপনাদের প্রাসাদে নিয়ে গিয়ে ভালোই তো আপ্যায়ন করলেন, আমি না হয় একটু করি। আমার কথায় খুশি হয়ে মিষ্টিগুলো খেয়ে নিলেন রূপাপুরী। উনি মিষ্টি খাবার পর আমাকে বললেন, আচ্ছা আপনি দোকান থেকে বাড়িতে ফেরত যাবেন কখন? পরীর কথা আমি বললাম, রাতে ফিরি। তখন পরী বলল, আপনি আপনাদের দুনিয়াতে আসছে, আমি আমাকে নিয়ে ঘুরবেন না বুঝি? ওনার কথা আমি বললাম, কি করবো বলুন, আমি তো ওনার দোকানে কাজ করি, আজকে তো হবে না, আপনি কাল আসুন, আপনাকে নিয়ে ঘুরবো। আমার কথায় পরী হেসে বললেন, না তার দরকার হবে না, আমি তো মানুষ না যে আমাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতে হবে, আমি একাই ঘুরে দেখতে পারবো অনেক জায়গা। আমি শুধু আপনার কাছে আসলে কথা বলবেন, আর আমার কথা কাউকে বলবেন না, কেমন? পরীর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে মায়াবী পরী। আমার এরকম কথাই রূপাপুরী বললেন, আজকে তাহলে আমি আসি, আবার কালকে দেখা হবে। এই বলে চলে গেলেন রূপাপুরী। রূপা চলে যাবার পর আমি দোকানেই বসে রইলাম। এদিকে দুপুরে গফুর চাচা আসলেন। চাচা এসে বললেন, কিরে সব কিছু ঠিক আছে তো? ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ চাচা সব কিছু ঠিক আছে। তখন উনি বললেন, এই নে তোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম, নে খেয়ে নে, আমি খেয়ে আসছি। কথাটা বলে গফুর চাচা দোকানে বসায় আমি খাবার খেয়ে নিলাম। খাবার শেষে বাকি দিনটুকু দোকান করে রাতের দিকে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রূপাপুরীর কথা ভাবছি। রূপাপুরী কত সুন্দর, রূপার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দোকানে গিয়ে অপেক্ষা করতে লাগলাম রূপা কখন আসবে। আমি অপেক্ষা করছি আর বারবার এদিক ওদিক তাকাচ্ছি। আমার এরকম অবস্থা দেখে গফুর চাচা বললেন, কি রে নিশাত, কারোর অপেক্ষা করছিস নাকি, এদিক সেদিক তাকাচ্ছিস যে? গফুর চাচার কথাই আমি বললাম, কই না তো চাচা, এমনি। এই বলে কাজ করতে লাগলাম। গফুর চাচা দোকানে আমার সাথে, এই জন্য হয়তো রূপা পরে আসছে না আমার কাছে। রূপা না আসায় মন খারাপ করে সেই দিনটা পার করে দিলাম। দিন পেরিয়ে রাত হওয়ায় আমি চাচাকে বললাম, চাচা শরীরটা একটু খারাপ লাগছে, আমি বাড়িতে যাই, তুমি দোকান বন্ধ করে বাড়িতে এসো। আমার কথায় গফুর চাচা বললেন, ঠিক আছে যা, সাবধানে যাস। ওনার কথা আমি দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম।
সত্যি বলতে আমার শরীর ভালো ছিল। আমার ধারণা আমি এক বাড়িতে যাবার পর রূপাপরি আমার কাছে আসবি। আমার মন বলছিল। আমার ধারণা কি সত্যি করে পরি আমার কাছে আসলেন? রূপাপরিকে দেখে আমি বললাম, মায়াবী পরি দিনের বেলা আসলেন না যে? আমার কথার জবাবে পরি বললেন, কিভাবে আসবো? আপনার চাচা যে আপনার সাথে ছিল। হ্যাঁ, সেটা ঠিক, আমি এরকম সন্দেহ করেছিলাম, তাই তো চালাকি করে আগেই দোকান থেকে বেরিয়ে আসলাম। আমার কথায় রূপা মুচকে এসে বললেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার কথা জবাবে পরিও বললেন, আমিও ভালো আছি। পরির কথা শেষ হতে না হতে আমি পেছনে তাকিয়ে চমকে উঠলাম, কারণ আমার পেছনে দাঁড়িয়ে ছিল দুটো জিন। আমি জিন দুটোকে ভয় দেখে ভয় পেলে রূপা বললেন, ভয় পাবেন না, ওরা আমাকে পাহারাদার জিন, ওরা আমাদের পাহারা দিবে। এই বলে রূপা পরি ওই জিন দুটোকে বললেন, আমাকে পাহারা দিতে হবে না, তোমরা যাও, সময় হলে আমি প্রাসাদে ফিরে আসব। পরির কথায় ওরা চলে গেলেন। আমি বললাম, ওরা কি আপনাকে সবসময় পাহারা দেয়? তখন পরি বলেন, আমি বাইরে আসলে ওরা আমাকে পাহারা দেয়। আমার বাবা যেমন তেমন জিন না, জিনদের সর্দার। জিন সর্দারের মেয়ে আমি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা দেখুন, ওই যে বাড়িটা, ওটা আমার বাড়ি। আমি তো আমার বাড়িতে চলে আসলাম, আপনি চলুন আমার সাথে আমার বাড়িতে। আপনাদের প্রাসাদের মতো হয়তো বাড়িটা এতটা সুন্দর না, তবু ভালো লাগবে আশা করি। আমার কথার রূপা বললেন, এভাবে তো হেঁটে হেঁটে নিজের রূপে যেতে পারবো না। আমি অদৃশ্যভাবে আপনার বাড়িটা ঘুরে দেখে আপনার ঘরে যাচ্ছি। আপনি বাড়িতে গিয়ে আপনার মা বাবার সাথে কথা বলে ঘরে এসে দরজা লাগিয়ে দিবেন, কেমন? পরির কথায় আমি রাজি হয়ে বাড়িতে ঢুকলাম। এদিকে পরি অদৃশ্য হয়ে গেলেন। আমি বাড়িতে যাওয়ায় মা বললেন, কিরে ইদানিং তাড়াতাড়ি দোকানের কাজকাম শেষ করছিস? মায়ের কথা আমি বললাম, হ্যাঁ মা, রাতে তেমন কাজ তো থাকে না, তাই গফু চাচাকে বলে বাড়িতে আসলাম। আমার কথায় মা বললেন, ভালো করেছিস, যা, হাত মুখ ধুয়ে খেতে হয়, খাবার দিচ্ছি। মায়ের কথায় আমি বললাম, মা আমি এখন খাবো না, তুমি আমার ঘরে খাবার রেখে এসো, আমি পরে খেয়ে নেব। আমার কথায় মা বললেন, ঠিক আছে। তখন আমি হাত মুখ ধুয়ে আসলাম। আমি ঘরে আসার পর মা খাবার দিয়ে বললেন, খেয়ে নিস। কথাটা বলে মা চলে যাওয়ায় আমি দরজা লাগিয়ে বিছানায় বসলাম। আমি বিছানায় বসায় রূপা পরি আমার সামনে আসলেন। রূপা আসায় ওকে বললাম, কেমন দেখলেন আমার বাড়ি? আমার কথায় রূপা বলল, সুন্দর। সুন্দর, কিন্তু আপনাদের প্রাসাদের মতো না। বসুন, এখানে বসুন। আমার কথায় রূপা বসে। আমি বললাম, আপনাকে খাবার দিই, আপনি আমার সাথে খাবার খান। আমার কথায় পরি বললেন, না না, আপনি খান, সমস্যা নেই। আরে কি বলেন, আপনাকে বসে রেখে খাবার খাবো তা কি হয়? আপনি সেদিন আপনার প্রাসাদে আমাকে খাইয়েছিলেন, আজ আমি আপনাকে খাওয়াই। কথাটা বলে পরীকে একটা প্লেটে একটু ভাত আর মাংস দিলাম। এসব খাবার দেখে পরি বললেন, জানেন আপনাদের খাবার ভাত আমি প্রথম খাচ্ছি। আমি তো জিনজাতি, আমি ভাত খাই না, ফলমূল, মাংস, মিষ্টি জাতীয় খাবার খাই। পরি কথা আমি বললাম, তাই বুঝি, আজকে না হয় ভাত খেয়ে দেখুন কেমন লাগে। আমার কথায় পরি ভাত ও মাংস খেলেন। ভাত ও মাংস খেয়ে পরি বললেন, অনেক মজা তো এই খাবারগুলো। হ্যাঁ মজাই তো, আপনার জন্য আরেকটা খাবার আছে। এই বলে পরীকে মিষ্টি বের করে দিয়ে বললাম, আমি দোকান থেকে আসার সময় আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, এই নিন, খান। আমাকে মিষ্টি দিতে দেখে পরি বললেন, আগে তো ভাবতাম দোকানে গেলে মিষ্টি পাওয়া যায়, এখন দেখি কারো বাড়িতে আসলে মিষ্টি পাওয়া যায়। পরির এমন কথায় আমি হাসিতে বললাম, আপনার পছন্দের খাবার মিষ্টি তো, তাই বাড়িতেই নিয়ে আসলাম, সবগুলো খান। আমার কথায় পরি সবগুলো মিষ্টি খেয়ে বললেন, অনেক ধন্যবাদ আমার পছন্দের খাবার খাওয়ানোর জন্য। আপনি তো খাবার খেয়েছেন, এখন ঘুমান, কাল আবার দেখা ও কথা হবে। আমি আজ চলে যাচ্ছি। পরি কথা আমি বললাম, যাবার আগে কি মায়াবী মুচকে হাসিটা দেওয়া যাবে না? আমার মুখে এরকম কথা শুনে পরি মুচকে একটা মায়াবী হাসি দিয়ে চলে গেলেন। এই ঘটনার পর পরি রোজ আমার সাথে কোনো না কোনো সময় দেখা করে কথা বলে। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে আমি দোকান থেকে ফেরার সময় পরি আমাকে নিয়ে জিনরাজ্যে চলে যাই। জিনরাজ্যে যাবার পর একটা সুন্দর জায়গায় বসে রূপা আমার সাথে গল্প করতে থাকি। আমরা দুজনে অনেক গল্প করার পর একটা সময় রূপা আমার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা নিশাত, আমার দিকে তাকান, তাকে একটা সত্যি কথা বলেন তো, আমাকে কি আপনার ভালো লাগে? রূপার মুখে এরকম কথা শুনে একটু ভয় কাজ করে। তখন আমি বলি, হঠাৎ এরকম প্রশ্ন কেন? তখন রূপা আবারও বললেন, বলেন, বলছি সত্যি করে বলেন, আমাকে কি আপনার ভালো লাগে? রূপার কথা আমি সাহস করে বললাম, শুধু ভালো লাগে না, ভালোবাসি। আপনাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, এরপর আপনার মায়ায় পড়ে আপনাকে ভালোবেসে ফেলি। আমার এরকম কথায় রূপা আমার দিকে রেগে তাকিয়ে বলল, কি এসব বলার সাহস পেলেন কিভাবে? রূপাকে রাগ হতে দেখে আমি একটু ভয়ে বললাম, ইয়া মানে আমি না জানতে চাইলেও তাই তো সত্যিটা বললাম।
আমার কথায় রূপাপুরী বললেন, উঠুন, চলুন আপনাকে বাড়ি রেখে আসি। আপনি এখন এই বাড়িতে চলে যাবেন। যাবার আগে একটা কথা শুনে যান, এই রূপাপুরী আপনাকে ভালোবাসে, আপনার মতো আমি আপনাকে ভালোবাসি। পরীর কথা আমি চমকে গেলাম, বিশ্বাস করতে পারছি না রূপা আমাকে ভালোবাসে। আমি রূপাপুরীর কথায় খুশি হয়ে বললাম, সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমার কথায় রূপা বললেন, হ্যাঁ, এখন চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। কথাটা বলে পরী আমাকে বাড়িতে রেখে গেলেন। আমাকে রেখে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার খেয়ে চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর গফুর চাচা বললেন, নিশাদ আসছিস? আমার সাথে আয়, ভেতরে থেকে মিষ্টিগুলো নিয়ে এসে এখানে রাখতে হবে। গফুর চাচার কথা আমি তাই করলাম। ভেতরে গিয়ে উনি সহ মিষ্টিগুলো সামনে ডিসপ্লেতে এনে রাখলাম। এরপর দোকানে বেচাকেনা করতে লাগলাম। এভাবে বেচাকেনার মাঝে কেটে গেল সময়। চলে আসলো দুপুর। দুপুর হওয়ায় আমরা খেতে যাব এমন এক সময় রূপাপুরী আসলো ওখানে। রূপাকে দেখে আমি চমকে উঠে বললাম, আপনি কে আপু? মিষ্টি লাগবে নাকি? আমার কথায় গফুর চাচা বললেন, নিশাদ তুই কার সাথে কথা বলিস? কেউ তো নেই এখানে। গফুর চাচার এমন কথা আমি বুঝতে পারলাম রূপাপুরীকে শুধু আমি দেখতে পাচ্ছি, আমি ছাড়া উনি দেখতে পাচ্ছে না কেউ। তাই গফুর চাচার কথা আমি কথা ঘুরে ওনাকে বললাম, না মানে একটু আগে একটা মেয়ে আসছিল তো, পরে মিষ্টি না নিয়ে কেন জানি চলে গেল। আমার কথা উনি বললেন, ও আচ্ছা আয়, হাত মুখ দিয়ে বস এখানে, খাবার খেয়ে নে, এই সময় বেচাকেনা কম দোকানে। গফুর চাচার কথায় রূপার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে ইশারা দিয়ে বললাম, তুমি যাও, রাতে এসো। আমার ইশারা রূপা চলে যাওয়ায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম। খাবার শেষে বাকি দিনটুকু দোকানে কাজ করে রাতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। আমি বাড়ির দিকে ফেরার সময় রূপা আসলেন আমার কাছে। রূপা আসে আমি বললাম, এটা কি করছো? তখন দোকানে আসছিল কেন? যদি চাচা দেখে ফেলতো। আমার কথায় রূপা বললেন, আরে আমি কি বোকা নাকি? আমি তোমার কাছে গিয়েছি, আমাকে শুধু তুমি দেখতে পারবা, তোমার চাচা তো দেখতে পাবে না। তুমি যে তখন আমাকে দেখে কথা বললা, তোমার চাচা যদি বুঝতে পারতো। আমি তো জানতাম না, ভেবেছিলাম আমার মতো চাচাও তোমাকে দেখছে। আমার এরকম কথাই রূপা বললেন, আমি তোমার সামনে যখনই আসবো তখনই ভাববা আমাকে তুমি ছাড়া কেউ দেখবে না, তাই এইসব নিয়ে চিন্তা করো না। তোমার বাড়িতে চলে আসছে, যাও বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও, আমি তোমার ঘরেই থাকবো। রূপার কথায় আমি বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে ঘরে গেলাম। ঘরে খাবার নিয়ে গিয়ে দরজা লাগিয়ে নিজে খাবার খেলাম। রূপাকেও খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষে রূপা বসে রইলেন, আমি বিছানায় শুয়ে আছি। এমন সময় রূপা বললেন, জিনরাজ্যে যাবে? চলো, তোমার সাথে কথা আছে। রূপার কথা আমি বললাম, একটু পর যাই, রাত একটু গভীর হোক, এখন গেলে মা বাবা আবার বুঝে ফেলতে পারে। আমার কথায় রূপা অপেক্ষা করতে লাগলেন। এভাবে রাত যখন গভীর হলো তখন রূপা আমাকে নিয়ে গেলেন জিনরাজ্যে। সেখানে যাবার পর আমিও রূপা বসে গল্প করছি। এমন সময় রূপাকে বললাম, রূপা আমাকে কি জেনে বলবা কি হয়েছে? আমার কথায় রূপা বলল, নিশাদ আমার তো একে অপরকে ভালোবাসি, তাই না? আমাদের বিয়ে করে ফেলা উচিত। রূপার কথা ওকে বললাম, হঠাৎ বিয়ের কথা বলছো যে? আমার কথা জবাবে রূপা বলল, আমরা বিয়ে না করলে আমাদের মা বাবাদের বিয়ের কথা না বললে সমস্যা হতে পারে। আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে, আমাকে কোনো জিনের সাথে বিয়ে দেওয়ার আগে তোমার সাথে বিয়ের কথা বলবো আর বিয়ে করব। রূপার কথা আমি বললাম, আমাকে কি তোমার মা বাবা মেনে নেবে? বা আমার মা বাবা কি তোমাকে মেনে নেবে? মেনে নেওয়ার মতো করে বললে মেনে নেবে। আমি তোমাকে জিনরাজ্যে নিয়ে আসলাম কারণ তোমাকে নিয়ে আমাদের প্রাসাদে যাব, মা বাবার সাথে কথা বলবো। আমার বাবা তোমার বিষয়ে কিছুটা জানে, আমি তোমার কাছে যাই, এই বিষয়ে সবসময় খোঁজ রাখে। রূপার কথা আমি একটু ভয় পেয়ে বললাম, আমার তো ভয় করছে, তোমার বাবা আমাকে কিছু বলবে না তো? না না, কিচ্ছু বলবে না, আমি আছি না, তুমি চুপ করে থাকবা, যা বলার আমি বলবো বাবাকে। রূপার কথা একটু সাহস নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমি রাজি হওয়ায় রূপা আমাকে নিয়ে গেলেন ওদের প্রাসাদে। প্রাসাদে যাবার পর রূপা ওর বাবার কাছে আমাকে নিয়ে গিয়ে বললেন, বাবা তোমাকে কিছু কথা বলার ছিল। রূপার কথায় ওর বাবা আমার দিকে তাকিয়ে বলল, তুমি এই ছেলেটার কাছে যাও, ওর সাথে কথা বলো, ওকে জিনরাজ্যে নিয়ে আসো, এসব খবর আমার কাছে আসে। আমার যতদূর ধারণা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। বাবার কথায় রূপা বললেন, মানে বাবা তুমি ঠিকই বলেছ, আমিও নিশাদ একে অপরকে পছন্দ করি, ভালোবাসি, তোমরা রাজি হলে আমরা বিয়ে করতে চাই। রূপার কথার বাবা বললেন, দেখ মা রূপা, তুই অনেক আদরের মেয়ে আমার, আমি তোকে কখনোই কষ্ট দিইনি, এখনও দিতে চাই না। তুই যে কাজটা করছিস, জিনজাতীয় হয়ে মানুষকে ভালোবাসছিস, এটা একদমই নিয়মের বাইরে। আমরা জিনজাতি মানুষেরা আমাদের অন্য চোখে দেখে,
আমাদের দেখলে তারা ভয় পায়। যারা আমাদের দেখে ভয় পায় তাদের সাথে কিভাবে নতুন সম্পর্ক করব বল? মা রূপা, আমি তোমাদের ভালোবাসা সরাসরি মেনে নিলাম না। তুমি যেমন নিশাদকে ভালোবেসেছিস, নিশাদও ঠিক তেমনই তোকে ভালোবাসে। তুই যেমন তোদের ভালোবাসার কথা, বিয়ের কথা আমাকে বলতে আসছিস, ঠিক একইভাবে এখন নিশাদকে ওর মা বাবাকে তোর কথা বলতে হবে। তো একটা পরী, নিশাদ তোকে বিয়ে করবে, এই কথাটা শুনে নিশাদের মা বাবা যদি রাজি, তখন আমি ভেবে দেখব। আগে নিশাদের মা বাবাকে রাজি করাও, তারপর আমার মতামত শুনতে আসবে, কেমন? বাবার কথায় রূপা বললেন, ঠিক আছে বাবা, আমি নিশাদকে নিয়ে ওর বাড়ি যাচ্ছি, ওর মা বাবা কি বলে তোমাকে এসে জানাবো, কেমন? কথাটা বলে রূপা আমাকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন। প্রাসাদ থেকে বেরিয়ে এসে রূপা বললেন, নিশাদ শুনলে তো বাবা কি বলল? বাবা তো সরাসরি রাজি হতে পারে না, আগে তোমার মা বাবাকে রাজি করো, তারপর তোমার মা বাবা রাজি হলে আমার বিশ্বাস আমার বাবা রাজি হবেন। রূপার কথায় আমি একটু চিন্তিত হয়ে বললাম, চিন্তা হচ্ছে অনেক, মা বাবাকে কিভাবে বলবো তোমার কথা? ওরা শুনেও বা কি বলবে? আমার কথা রূপা বললেন, বলে তো দেখো, না বলার আগে ভয় পাচ্ছ কেন? তুমি কি বলতে চাও না তোমার মা বাবাকে আমাদের বিষয়ে? বলতে তো চাই। আচ্ছা, আমাকে নিয়ে চলো বাড়িতে। আমার কথায় রূপা আমাকে নিয়ে আমার বাড়িতে আমার ঘরে আসলেন। আমাকে নিয়ে ঘরে আসার পর রূপা বললেন, যাও তোমার মা বাবার কাছে যাও আর বলো আমাদের কথা। রূপার কথা ওকে বললাম, এখন তো অনেক রাত, মা বাবা তো ঘুমিয়েছে, কালকে বলি। ওকে, ঠিক আছে, তাহলে কালকে বলো। রূপার কথা আমি রাজি হয়ে বললাম, তাহলে আজ ঘুমাই। আমার কথা শেষ হতে না হতেই দরজার ওপাশ থেকে মা চিৎকার করে উঠলেন আর বাবা বললেন, নিশাদ দরজা খোল, দরজা খোল এখনই। মায়ের চিৎকার ও বাবার কথায় তাড়াতাড়ি দরজা খুলে দিতেই ওরা ভয় ভয় বলল, কেউ নেই, এই মেয়েটাকে সত্যি করে বল, আমরা সব দেখে ফেলেছি। মা বাবার কথায় বুঝতে পারলাম ওর অনেক ভয় আছে। মা বাবাকে ভয় পেতে দেখে আমি ওদের বললাম, মা বাবা তোমরা শান্ত হও, আমি তোমাদের সব বলছি, চিৎকার করো না, আমি সব বলছি, ভয় পেও না। আমার কথায় মা বাবা শান্ত হয়। আমি ওদের বসিয়ে ওর রূপার দিকে তাকিয়ে বললাম, বাবা আমার মনে হয় তোমরা লুকিয়ে লুকিয়ে দেখেছো সব, তোমরা হয়তো বুঝতে পারছো ও কোনো মানুষ না। হ্যাঁ বাবা, এটাই সত্যি, ও কোনো মানুষ না, ওর নাম রূপা, ও একটা পরী। কি পরী? একটা পরী তোর ঘরে কি করে? তোকে কোথায় নিয়ে গিয়েছিল? এখন আবার হঠাৎ করে কোথা থেকে নিয়ে আসলো? কিছুদিন ধরে তোর আচরণ একটু পরিবর্তন দেখে আমাদের সন্দেহ হয়। তুই রোজ রাতে কার সাথে জানি কথা বলিস, তোর উপর সন্দেহ হওয়ায় আমরা আজ লুকিয়ে লুকিয়ে সব দেখি। ওই পরীটা তোর সাথে কি কথা বলে, তোকে কোথায় নিয়ে যায়? বাবার কথা আমি একটু ভয়ে ভয়ে বললাম, বাবা আমি ও রূপা পরী একে অপরকে পছন্দ করি, ভালোবাসি, তোমরা রাজি হলে আমরা বিয়ে করতে চাই। আমার কথায় বাবা মা অবাক হয়ে বলল, কি? পরীকে কিভাবে বিয়ে করবি? আমরা মানুষ, ওরা পরী, ওদের সাথে আমাদের ভালোবাসা ও বিয়ে কিভাবে হয়? বিয়ের পর পরী কিভাবে সংসার করবে? মা বাবার কথা আমি বললাম, পরী বিয়ের পর মানুষের রূপে সংসার করবে, কেউ কখনো জানতেও পারবে না ও একটা পরী। আমার কথায় বাবা বললেন, তা কি হয় নাকি? পরী কখনো মানুষের রূপে সংসার করতে পারে না, পরী কখনো না কখনো তার রূপ নেবেই। বাবার কথা আমি বললাম, বাবা বোঝার চেষ্টা করো, আমি রূপাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, তোমরা দয়া করে মেনে নাও। আমার কথায় মা বলল, কিভাবে মেনে নেব? এটা কি মেনে নেওয়ার বিষয় বল? মা রূপা পরী হয়েছে তাতে কি? ও তারও ভয়ঙ্কর রূপে থাকবে না, ভালো রূপে মানুষের রূপে থাকবে। তোমরা আমাদের মেনে নাও, আর মেনে না নিলেও আমি রূপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমার কথায় মা কিছু বলতে গেলে বাবা বললেন, বাদ দাও, ওকে বুঝে কোনো লাভ নেই, ওকে তো অনেক বোঝালাম, যে বোঝার অল্পতেই বুঝবে। আমরা তো আর সংসার করব না, ও পরীকে বিয়ে করবে, ওর সংসার করবে। বাবার কথায় মা বাবাকে বললেন, তাহলে এখন কি করবে? তখন বাবা বলল, কি আর করব, ওদের বিয়ে দিব। বিয়ে তো দিবে, কিন্তু বিয়ের পর যদি কোনো সমস্যা হয়, ঝামেলায় পড়ি, সেদিন আমাদের কিছু বলতে আসবি না। বাবার কথা আমি খুশি হয়ে বললাম, ঠিক আছে বাবা। তখন উনি বললেন, পরীকে এখন যেতে বল, আর তুই ঘুমা, কালকে তোদের বিষয়ে কথা বলবো, বিয়ের বিষয়ে। কথাটা বলে মা বাবা চলে গেলেন তাদের ঘরে। ওরা চলে যাবার পর আমি খুশি হয়ে পরীকে বললাম, দেখলা মা বাবা শেষমেশ রাজি হলো, এখন তুমি তোমার প্রাসাদে যাও আর তোমার মা বাবাকে রাজি করো, আমি ঘুমাই, তুমি কাল এসো আমার কাছে। আমার কথায় রূপা চলে গেলেন। রূপা চলে যাওয়ায় আমি খুশি মনে ঘুমালাম। পরের দিন সকালে খাবার সময় বাবা বললেন, তুই যে পরীকে বিয়ে করবি, সেই পরীর মা বাবা কি তোকে মেনে নেবে? আমরা তো মানুষ, ওনারা কি মানবে আমাকে?
বাবার কথা আমি বললাম, হ্যাঁ বাবা, ওরা মেনে নেবে। আমাকে রূপা গতকাল রাতে ওদের রাজ্যে ওদের প্রাসাদে নিয়ে গেছে। আমার সামনে ওর বাবার সাথে কথা বলেছে। রূপার বাবা বলেছে, তোমরা রাজি হলে উনি ভেবে দেখবেন। আমার কথা শুনে মা বললেন, বাবা নিশাদ, আরেকবার ভেবে দেখ। তুই মানুষকে না পরীকে বিয়ে করতে যাচ্ছিস। তুই চাইলে আমরা কোনো মানুষ ভালো সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে করাবো। মায়ের কথা আমি বললাম, না মা, আমি এই রূপাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমার কথায় বাবা বললেন, ঠিক আছে, খাবার খেয়ে নে। বাবার কথায় খাবার খেয়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে দোকান করছে এমন সময় গফুর চাচা বললেন, কি রে নিশাদ, তোকে আজকে এত খুশি খুশি লাগছে যে, কারণ কি? গফুর চাচার কথা আমি কিছু লুকাতে না পেরে চাচাকে বললাম, চাচা, আমার তো বিয়ে। আমার কথা গফুর চাচা বললেন, আরে কি বলিস, সত্যি নাকি? মেয়ের বাড়ি কোথায়, নাম কি? চাচার কথা জয়বনাকে বললাম, আমি যাকে বিয়ে করছি তুমি তাকে নিশ্চয়ই দেখেছ, আর ওর নাম বলে হয়তো চমকে উঠবা। কি বলিস? মেয়েটাকে দেখছি আর নাম বলে চমকে উঠবো কেন, বল, কে সে? তখন আমি গফুর চাচাকে বললাম, চাচা, আমি যাকে বিয়ে করছি সে কোনো মানুষ না, সে একটা পরী। ওর নাম রূপা। আর রূপা হলো সেই জিনের মেয়ে যে জিনটা আমাদের দোকানে মিষ্টি কিনতে আসে, যে জিনের রাজ্যে তুমিও আমি মিষ্টি নিয়ে গিয়েছিলাম। আমার কথায় গফুর চাচা মাথায় হাত দিয়ে বললেন, হাই হাই, কি বলিস? তুই পরীকে কিভাবে চিনলি? কিভাবে ভালোবাসার পরিচয় হলো তোদের? চাচার কথা জবাবে আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। ওনাকে বললাম, যেদিন মিষ্টিতে জিনরাজ্যে গিয়েছিলাম সেদিনে পরিচয় হয়েছে, আর তারপর দেখা হওয়া, কথা বলা, এরপর আস্তে আস্তে প্রেম। আমার কথা উনি বললেন, তা তোর মা বাবা, ওর পরীর মা বাবা কি তোদের মেনে নিয়েছে বা নিবে? হ্যাঁ, নিবে না কেন? আমি গতকাল রাতে মা বাবাকে বলেছি, মা বাবা বলেছে আমাদের বিয়ে দিবে। ওদিকে রূপার মা বাবাও এক প্রকার রাজি। আমার কথায় গফুর চাচা বললেন, তাই তাহলে তো ভালো, যাক, তাহলে তোর ভালোবাসা পূর্ণতা পেলে হয়। তোর ভালোবাসার রূপা পরী কখনো আসলে আমাকে বলিস তো, আমি দেখব। পরীকে দেখার ইচ্ছা কার না হয় বল? চাচার কথা আমি রাজি হয়ে বললাম, ঠিক আছে চাচা, রূপা আসলে আমি বলবো। এই বলে দোকানে কাজ করছি। রোজ দিনের মতো সেদিন দুপুরে রূপা আসলো। আমি গফুর চাচাকে বললাম, চাচা রেডি হও, রূপা আসছে, ওকে সামনে আসতে বলি। আমার কথায় গফুর চাচা মাথা নাড়িয়ে হ্যাঁ বলায় আমি রূপাকে উদ্দেশ্য করে বললাম, রূপা, আমাদের সামনে আসো। চাচাকে তোমার কথা বলেছি, চাচা তোমার কথা জানে, তোমাকে দেখতে চাইছে। সামনে আসো, সমস্যা নেই। আমার কথায় রূপা আমাদের সামনে আসলেন আর গফুর চাচাকে সালাম দিলেন। পরি সালামের উত্তর দিয়ে চাচা বললেন, কেমন আছো মা, আমাকে কি চেনো? তখন রূপা বললেন, হ্যাঁ, আপনি অনেকদিন আগে মিষ্টি নিয়ে আমাদের প্রাসাদে গিয়েছিলেন একবার। রূপার কথায় চাচা বললেন, হ্যাঁ ঠিক বলেছ, শুনলাম তুমিও নিশাদ একে অপরকে পছন্দ করো, বিয়ে করবে। তোমাদের কথা শুনে খুব খুশি হলাম। তা মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, বসো, নিশাদ তোর হবু বউকে মিষ্টি খেতে দে। চাচার কথায় রূপা আমার দিকে তাকালে আমি ইশারা দিয়ে বললাম, বসো। আমার কথায় রূপা বসলে আমি মিষ্টি নিয়ে ওকে খেতে দিলাম। আমার কথায় রূপা মিষ্টি খেয়ে বলল, নিশাদ, আমি এখন চলে যাচ্ছি, রাতে দোকান থেকে ফেরার সময় কথা হবে। রূপার কথায় আমি রাজি হলে ও চলে যায়। রূপা চলে যাবার পর আমি সারাদিন দোকানেই থাকি। সারাদিন দোকান থেকে রাত হলে গফুর চাচাকে বলে বাড়ির দিকে যেতে থাকি। এমন সময় রূপা আসে আমার কাছে। রূপা আসে, আমি বললাম, রূপা, তোমার মা বাবাকে বলেছ আমার মা বাবা যে রাজি হয়েছে আমাদের বিয়ের জন্য? তখন রূপা বললেন, হ্যাঁ, আমার মা বাবাও রাজি হয়েছে। তুমি আজ তোমার মা বাবাকে বলবা আমাদের কখনো কবে বিয়ে দিবে। রূপার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। এই বলে দুজনে গল্প করতে করতে চলে গেলাম আমার বাড়িতে। আমি বাড়িতে যাওয়ায় রূপা আমার ঘরে চলে গেলেন। এদিকে আমি মা বাবার ঘরে যাওয়ায় দেখলাম বাবা খাবার খাচ্ছে। আমাকে দেখে মা বললেন, ও তুই আসছিস, আয় বস, খেয়ে নে। মায়ের কথায় হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাওয়ার সময় বাবাকে বললাম, বাবা, তোমরা বলছিলে আমাদের বিয়ে দিবে, সেটা কবে আর কখন দিবে? আমার কথায় বাবা বললেন, তোমরা যেহেতু একে অপরকে পছন্দ করো, বিয়ে করতে চাও, তাহলে আর দেরি কিসের? দুদিন পর তো শুক্রবারে দেই তোদের বিয়ে। বাবার এরকম কথা আমি খুশি মনে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে ঘরে গেলাম। আমি ঘরে গিয়ে দরজা লাগিয়ে রূপাকে বললাম, রূপা, খুশির খবর আছে। বাবা বলল দুদিন পর শুক্রবার, আর সেই শুক্রবারে তোমার আমার বিয়ে। আমার কথা অনেক খুশি হলেন রূপা। যাক, তাহলে অবশেষে দুজনেই বিয়ে হবে। এই খুশিতে গল্প করছি আমি। বেশ কিছুক্ষণ গল্প শেষে রূপা বলল, রাত তো অনেক হলো, তুমি ঘুমাও, আমি কালকে আসবো তোমার কাছে। এই বলে রূপা চলে যাওয়ায় আমি ঘুমিয়ে পড়ি।
পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে দোকানে যাই। রোজ দুপুরের মতো সেই দুপুরেও রূপা আমার কাছে আসে, একটু কথা বলে রাতে দেখা করবে বলে চলে যায়। রূপা চলে যাওয়ায় আমি সারাটা দিন দোকানে কাজ করে বাড়ির দিকে যেতে থাকি। আমি বাড়ির দিকে যাওয়ায় রূপা আমার কাছে আসছে না। রূপা না আসে আমি ভাবি, আরে রূপা এখন আসছে না কেন, কোথায় ও? ও তো রোজ রাতে এই সময় আমার কাছে আসে, গল্প করতে করতে আমার সাথে আমার বাড়িতে যায়। আজ হঠাৎ কি হলো যে আমার কাছে আসলো না? হয়তো কোনো সমস্যা হয়েছে তাই আসেনি। তাই বেশি চিন্তা না করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর বাবা বলল, নিশাত খেতে আয়। বাবার কথায় আমি খেতে আসলাম। তখন বাবা বললেন, তুই যাকে বিয়ে করবি রূপা পড়ি, ও কোথায়? কাল বাদে পরশু তোদের বিয়ে। তোদের বিয়ে তো আমি দিতে চাচ্ছি, এতে ওই পরি বা ওর মা বাবা কেউ রাজি কিনা এটা তো জানতে হবে, তাই না? বাবার কথা আমি বললাম, রূপা তো এখন আমার কাছে আসেনি বাবা, ও আসলে তোমার সামনে নিয়ে আসবো, তখন জিজ্ঞাসা করে নিও। আমার কথা বাবা বললেন, ঠিক আছে, আসলে আমাকে বলিস। বাবার কথায় আমি খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর পরীকে স্মরণ করতে লাগলাম, কিন্তু রূপা কেন জানি আমার স্মরণে সাড়া দিল না। রূপা আমার কাছে আসলেন না। রূপা আমার কাছে না আসায় এবার একটু চিন্তিত হয়ে পড়লাম। রূপা তো রোজ রোজ আমার কাছে আসে, আজ আসছে না কেন? কি হয়েছে ওর? আমি সে রাতে রূপার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দোকানে গেলেও রূপা সেই দুপুরে আমার কাছে আসে না। রূপা না আসায় আমি অনেক চিন্তিত হয়ে ওর অপেক্ষা করতে থাকি, কিন্তু সেদিন দিনের বেলাও রূপা আসে না আমার কাছে। আমার তো আর অন্য কোনো জিনপরির সাথে পরিচয় নেই যার মাধ্যমে রূপার খোঁজ নেব। দিনটা কেটে গিয়ে রাত আসলো। রাত আসায় রূপার জন্য অপেক্ষা করছে, কিন্তু রূপা আসছে না। এদিকে রাতে বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, কিরে তুই না বললি পরির সাথে আমার কথা বলাবি? কাল শুক্রবার তোদের বিয়ে, কথা না বললে কিভাবে বিয়ে দেব? বাবার কথা আমি একটু মন খারাপ করে বললাম, আসলে বাবা গতকাল থেকে রূপা কেন জানি আমার কাছে আসছে না। আমার কথায় বাবা একটু অবাক হয়ে বললেন, তাই নাকি? ওর আজ বা পরিবারে কোনো সমস্যা হয়নি তো আবার? সেটা তো জানি না বাবা, আমি তো অন্য কোনো উপায়ে খোঁজ নিতেও পারছি না। আমার এরকম কথায় বাবা বললেন, আচ্ছা রূপার বাবা সত্যি রাজি তো? এমনও তো হতে পারে রূপার বাবা রাজি না, তাই জোর করে রূপাকে আটকে রেখেছে। বাবার কথায় আমি চিন্তিত মনে বললাম, সেটা তো জানি না, রূপা তো বলেছিল ওর মা বাবা রাজি, তাহলে এরকম কেন করবে? আমার কথায় বাবা বললেন, যা ঘরে যা, গিয়ে ঘুমা, চিন্তা করিস না, তোর এর মাঝে রূপা আসলে আমাকে ডাক দিস। বাবার কথায় ঘরে গিয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, এসব কি হচ্ছে? কাল রূপার সাথে বিয়ে, আর তার আগে ওর খোঁজ নেই। রূপা কোথায় আছে, কেমন আছে সেটাও জানি না। এসব ভাবছি আর চিন্তা করছি, চোখে ঘুম আসছে না। এভাবে কেটে গেল অনেকটা সময়। ঘড়িতে তখন রাত 2টা। এরকম একটা সময়ে আমার বাড়িতে একটা আওয়াজ পেলাম, কেউ আমার বাবার নাম ধরে ডাকছে। কেউ বাবার নাম ধরে ডাকায় আমি দরজা খুলে বাইরে বের হয়ে অবাক হয়ে গেলাম, কারণ বাইরে দাঁড়িয়ে আছে কয়েকটা জিন। কয়েকটা জিনের মাঝে দাঁড়িয়ে রূপার বাবা। রূপার বাবাকে দেখে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে ওরা বলল, তোমার মা বাবাকে ডাকো। ওনার কথায় মা বাবাকে ডাকলে মা বাবা দরজা খুলে ওদের দেখে ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমি তখন বাবাকে বললাম, বাবা উনি রূপার বাবা। আমার কথায় বাবা রূপার বাবাকে সালাম দিয়ে বললেন, ভেতরে আসুন, বসুন। বাবার কথায় রূপার বাবা বললেন, না বসবো না, আপনার কাছে আসলাম একটা কথা বলতে। তখন বাবা বললেন, বলেন, কি কথা বলুন। বাবার কথায় রূপার বাবা বললেন, আমার মেয়ে রূপা কোথায়? রূপার বাবার এরকম কথায় আমি অবাক হয়ে বাবার দিকে তাকালে বাবা বললেন, আপনার মেয়ে রূপা কোথায় আমি কিভাবে জানবো? আমি তো নিশাতকে জিজ্ঞাসা করেছিলাম রূপা কোথায়। রূপা নাকি 2 দিন ধরে আসছে না। বাবার কথা শেষ না হতেই আমি রূপার বাবাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ বাবা ঠিক বলেছে, রূপা কেন জানি 2 দিন ধরে আমার কাছে আসছে না। আমি অনেক স্মরণ করেছি রূপাকে। আচ্ছা রূপা কোথায়, আমার কাছে আসছে না কেন? আমার কথায় রূপার বাবা যা বলল সেটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। রূপার বাবা আমাকে বললেন, রূপা তোমার কাছে কিভাবে আসবে বলো? রূপাকে তো বন্দি করা হয়েছে। রূপাকে বন্দি করেছে তোমার বাবা। কি? আপনি কি বলছেন এসব? বাবা করেছে মানে? এই বলে বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা উনি কি বলছে এসব? তখন বাবা বললেন, না না এইসব কি বলেন, আমি রূপাকে বন্দি করতে কেন যাব? তখন রূপার বাবা আমার বাবাকে বললেন, দেখুন আমি একজন জিন, সাধারণ কোনো জিন না, জিনের সর্দার আমি। আমার সামনে অভিনয় করবেন না। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমার মেয়েকে যার মাধ্যমে বন্ধ করেছেন তার মাধ্যমে ছেড়ে দিন। রূপার বাবার এমন কথায় আমার বাবা বললেন, বারবার এসব কি বলছেন? আপনাকে বলছি না আমি আপনার মেয়েকে কিছু করিনি, আমি তো নিষাদ রূপাকে কালকে বিয়ে দিতে চাইছি।
তাহলে আমি কেন ওদের বন্দি করব? বাবার কথার উপর বাবা এবার একটু রেগে গিয়ে বললেন, আপনাকে বললাম না অভিনয় করবেন না। আমি খোঁজ খবর নিয়ে কথা বলছি। আমি আপনাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে না দিলে আপনাকে সহ আপনার পুরো পরিবারকে শেষ করে দেব। কথাটা বলে এক একে সবাই বাতাসে মিশে যায়। ওরা চলে যাবার পর আমি অবাক হয়ে বাবাকে বলি, বাবা এসব কি শুনছি? তাহলে তুমি বন্দি করেছ রূপাকে? আমার কথায় বাবা বললেন, তুইও রূপার বাবার মতো শুরু করলি। আমি কিছু করিনি, আমি তো এসব জানি না। বাবা, তুমি না জানলে রূপার বাবা এসব বললো কেন? রূপার বাবা একজন জিন, উনি না জেনে তোমাকে এসব বলতে আসবে কেন? বাবা, তোমাকে অনুরোধ করি, রূপাকে কি করেছ বলো। আমার কথায় বাবা এবার রেগে গিয়ে বললেন, বললাম না আমি কিছু জানি না, আর জানলেও বলবো না। বাবার এরকম কথা আমি একটু রেগে গিয়ে বললাম, ও তাহলে বুঝিয়ে দিলা এই কাজ তুমি করেছো তাই না? কেন করলে এমনটা? আমার কথায় বাবা রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমি একজন কবিরাজকে দিয়ে বন্ধ করিয়েছি রূপাকে, কারণ আমি পরীকে কখনই তোর বউ হিসেবে মানি না, মানতে পারি না। তুই যখন বললি রূপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না, তখন বুঝতে পারছিলাম ঘটনা কি। আমি তখনই তোকে জোরাজোরি করলে তোকে পরি নিয়ে যেত আর বিয়ে করতো, তাই তো বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় কাজ করেছি। আমি একজন কবিরাজকে দিয়ে রূপা পরীকে বন্ধ করিয়েছি। একজন এখন কবিরাজ এক পরীকে বন্দি করেছে, না মেরে ফেলেছে জানি না। আমার মনে হয় কবিরাজ রূপাকে মেরে ফেলেছে। বাবার মুখে এরকম কথা শুনে আমি একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যাই। আমার হুঁশ ফেরে 2 দিন পরে আমার হুঁশ ফেরে আমি কান্না করতে থাকি। এটা কি হলো? রূপা কোথায়? ও কি সত্যি মারা গেছে নাকি ওকে বন্দি করে রাখা হয়েছে? আমি বারবার বাবাকে বলতে থাকি সে কবিরাজের কাছে গিয়ে রূপাকে বন্দি থেকে মুক্ত করে দিতে, কিন্তু আমার কথায় বাবা এসব কিছুই করতেন না। বাবা শুধু বলতেন, পরের কথা ভুলে যা, তোকে কোনো মেয়ে দেখে বিয়ে করাবো। বাবার এরকম কথা আমি রেগে গিয়ে বলতাম, না, আমি রূপাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। এই বলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিই। আমাকে খাবার দিলে খেতাম না, সবসময় কান্না করতাম। এভাবে একটা দিন কেটে গেল। একদিন পর শুরু হলো আমার মাথার যন্ত্রণা। জানি না আমার মাথা কেন যন্ত্রণা করত। আমার মাথা যন্ত্রণা করার সময় মাথা চেপে ধরে চিৎকার করতাম, উল্টাপাল্টা কথা বলতাম। আমার এরকম অবস্থা দেখে মা বলল, বাবা নিশাত, কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? মায়ের কথা আমি বললাম, কিছু না মা, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। আমার কথায় মা আমার মাথায় হাত বুলিয়ে বলে, তুই জানি কেমন করছিস, কি হয়েছে তোর বল। মায়ের কথা আমি বললাম, মা, মাথা যন্ত্রণা করছে, জানি না কেন হঠাৎ এরকম হচ্ছে, কিসব উল্টাপাল্টা বলছি। তুমি দয়া করে বাবাকে বুঝিয়ে বলো না আমার পরীকে মুক্ত করে দিতে। আমার কথায় মা বললেন, তুই শান্ত থাকার চেষ্টা কর বাবা, নইলে কোনো সমস্যা হবে। আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো, চিন্তা করিস না। কথাটা বলে মা চলে গেলেন। মা চলে যাওয়ার পর একটু পর গফুর চাচা আসলেন আমার কাছে। গফুর চাচা এসে আমার এরকম অবস্থা দেখে বললেন, কিরে, তোর ঘরেরও নিজের এই অবস্থা করে রেখেছিস কেন? তুই 2 দিন ধরে দোকানে যাচ্ছিস না? ভাবলাম তোর কিছু হলো কিনা, তুই ঠিক আছিস তো? গফুর চাচার কথায় সব ঘটনা ওনাকে খুলে বললাম। সব শুনে গফুর চাচা অবাক হয়ে বললেন, তোর বাবা এটা কি করলো? এরকম একটা কাজ করতে পারলো? তুই তোর বাবাকে অনুরোধ কর পরীকে যেন মুক্ত করে দেয়। চাচার কথা জবাবে আমি বললাম, সেটা কি বাদ রাখছি? বাবাকে অনেক বোঝাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি করব আমি? পরীকে ছাড়া আমি বাঁচব না। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমার কথা গফুর চাচা আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমার সাথে বাইরে চলো, আমি তোকে নিয়ে একজন কবিরাজের কাছে যাব। তোর মা বাবা জিজ্ঞাসা করলে বলবি চাচার সাথে একটু দোকানে যাচ্ছি, একটু পরে চলে আসবো। গফুর চাচার কথা একটা সান্ত্বনা পেয়ে তাই করলাম। গেঞ্জিটা গায়ে দিয়ে গফুর চাচার সাথে বাইরে যাবার সময় মা বাবা জিজ্ঞাসা করলে ওদের বললাম, ঘরে ভালো লাগছে না, চাচার সাথে একটু দোকানে যাই, একটু পর চলে আসবো। এই বলে গফুর চাচার সাথে দোকানে যাবার নাম করে চলে গেলাম একজন কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর গফুর চাচা কবিরাজকে আমার ও রূপার বিয়ে বিষয় সব কিছু খুলে বললেন। সব শুনে কবিরাজ বললেন, একটু অপেক্ষা করুন, আমি খোঁজ নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা। এই বলে কবিরাজ তার জিনের মাধ্যমে খোঁজ নিয়ে আমাদের বললেন। আমি আমার জিনকে দিয়ে খোঁজ নিলাম। সব কিছু খোঁজ নিয়ে আমার জিন রূপার বিষয়ে তেমন কিছু বলতে পারল না। রূপা যে কোথায় আছে, কার কাছে আসে, এটা আমার জিন খোঁজ নিতে পারলেন না। রূপার বিষয়ে কিছু জানতে না পেরে আমার জিন বললেন, রূপাকে নিশ্চয়ই কালো জাদু নইলে কোনো মায়া ছেলের সাহায্যে বন্দি করে রাখা হয়েছে। এখন এটা কে করেছে সেটা জানতে পারিনি। কবিরাজের কথা আমি যেন আরো চিন্তিত হয়ে পড়লাম। মাথাটা তখনই ঘুরতে লাগলো। মাথা ঘুরতে থাকায় গফুর চাচাকে বললাম, চাচা, আমাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাও,
আমার কথায় গফুর চাচা তাই করলেন, আমাকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার মা বললেন, কি হয়েছে নিশাদের, কি হয়েছে? মা বাবার কথায় গফুর চাচা বললেন, হঠাৎ ওর মাথা ঘুরতে থাকে, তাই ওকে ধরে নিয়ে বাড়িতে আসলাম। গফুর চাচার কথায় মা আমাকে নিয়ে ঘরে গিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমাকে শুইয়ে দেওয়ার পর গফুর চাচা বা আমার সামনে আর কিছু না বলে বললেন, নিশাদ আমি আসছি, আবার কালকে সময় পেলে আসবো। এই বলে গফুর চাচা চলে গেলেন। এদিকে আমি শুয়ে আছি বিছানায়, মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা পাশে বসে আছে। এমন সময় রূপার বাবা আসলেন সেখানে। উনি এসে বললেন, 3 দিন আগে এসে বলেছিলাম আমার মেয়েকে যেন মুক্ত করে দেয়া হয়, কিন্তু আজ 3 দিন হয়ে গেল, আমার মেয়েকে মুক্ত করে দেয়া হলো না কেন? কোথায় আমার মেয়ে? রূপার বাবার কথায় আমার বাবা বললেন, আপনার মেয়ে কোথায় আমি কিভাবে বলবো? 3 দিন আগেই আপনাকে বলেছি আমি কিছু জানি না এসব বিষয়। আপনার মেয়ে রূপা কোথায় আমি জানি না, তাই দয়া করে আমাদের এসব কিছু বলতে আসবেন না, চলে যান এখনই। বাবার কথায় রূপার বাবা বললেন, কেন এসব করছেন? আচ্ছা, আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিবেন না তো ঠিক আছে, আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েন না, তবুও দয়া করে আমার মেয়েটাকে মুক্ত করে দিন। রূপার বাবার কথা বললেন, আমি তো আপনার মেয়েকে বন্দি করিনি, তাহলে মুক্ত করব কিভাবে? এদিকে তখন আমি বলে উঠলাম, মিথ্যা, বাবা মিথ্যা বলছে, বাবাই এই কাজ করেছে, ও রূপাকে একজন কবিরাজের মাধ্যমে বন্দি করেছে। আমার কথায় বাবা বললেন, চুপ থাক, তোর মাথায় সমস্যা, অসুস্থ, তাই এইসব ভুলভাল বলছিস। এই বলে বাবা রূপার বাবাকে উদ্দেশ্য করে বললেন, আপনি চলে যান, আপনার মেয়ে রূপার কথা আমি জানি না। তখন রূপার বাবা বললেন, আমার মেয়েটা বন্দি, এই জন্য আমি কিছু করতে পারছি না, আপনাকে আরেকবার সুযোগ দিলাম, আমার মেয়েকে মুক্ত করে দিন, এরপর কখনো আপনার কাছে আসলে আর ফিরে যাব না, হয় আমার মেয়েকে নিয়ে যাব, না হয় আপনার জান কেড়ে নেব। কথাটা বলে চলে যায় রূপার বাবা। উনি চলে যাবার পর বাবা বলেন, নিশাদাই খাবার খেয়ে নে। বাবার কথা আমি বললাম, আমি কিছু খাবো না, আমার রূপাকে আপা আমাকে মুক্ত করে দাও, যতদিন না মুক্ত করবা ততদিন খাবার খাবো না, মানে না। এই বলে রাগ করে শুয়ে পড়লাম আমি। পরের দিন সকালে আমার শরীর আরও অনেক খারাপ করলো, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করতে লাগলো। এরকম অবস্থায় সহ্য করতে না পেরে আমি চিৎকার করতে লাগলাম। আমার অবস্থা খারাপ দেখিয়ে মা বাবাকে আমাকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার আমি শরীর ও মাথায় সিটি স্ক্যান করার পর মা বাবাকে বললেন, আপনার ছেলের অবস্থা কিন্তু ভালো না, ওর ব্রেনে একটা আঘাত পেয়েছে, কোনো বস্তুর আঘাত না, কথার আঘাত। ওর ব্রেনে আঘাত পাওয়ার কারণে দিন দিন খারাপের দিকে চলে যাবে, এভাবে চললে সামনে হয়তো কোনোদিন আপনাদের ছেলে পাগল হয়ে যাবে। এখনও তেমন ক্ষতি হয়নি, এখন চিকিৎসা করালে ও আপনার ছেলেকে খুশিতে রাখলে আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে উঠবে। এই বলে ডাক্তার আমাকে ওষুধ দিয়ে দেন আর বলেন আমি যেন হাসি খুশি থাকি। ডাক্তার এরকম কথায় মা কান্না করতে থাকেন। মা কান্না করতে করতে বাবাকে বলেন, এরপর কি চুপ করে থাকবেন? আপনার কি ছেলেটার প্রতি একটু মায়া হয় না? মায়ের কথায় বাবা তার ভুল বুঝতে পারেন। তখন বাবা আমাকে বলেন, নিশাদ চল, তোকে নিয়ে কবিরাজের কাছে যাব। এই বলে হাসপাতাল থেকে সোজা আমাকে ও মাকে নিয়ে বাবা চলে গেলেন সেই কবিরাজের বাড়িতে, যে কবিরাজ রূপাকে বন্দি করেছে। সেই কবিরাজের বাড়িতে যাবার পর যেটা শুনলাম সেটা শোনার আশা আমরা করিনি। সেখানে গিয়ে জানতে পারলাম 3 দিন আগে কবিরাজ মারা গেছে। কবিরাজ মারা গেছে কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন বাবা অবাক হয়ে কবিরাজের বউকে বলল, কবিরাজ কিভাবে মারা গেল? তখন কবিরাজের বউ বলেন, অসুস্থ হয়ে। ওনার কথায় বাবা বলেন, এখন কি হবে? আমি কবিরাজকে দিয়ে রূপাকে বন্দি করিয়েছি, একমাত্র এই কবিরাজ বলতে পারতো রূপাকে বন্দি করে কোথায় রাখা হয়েছে। বাবার কথা আমি সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ি। এটা দেখে মা বাবা আমাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। এখন কি হবে? সে কবিরাজ রূপাকে বন্দি করে কোথায় রাখছে সেটা তো উনি ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এখন কি হবে? এদিকে আমি বাড়িতে এসে অঝরে কান্না করতে থাকি, রূপা কোথায় হারিয়ে গেল। আমি কান্না করছি আর বাবাকে দোষারোপ করছি। আমার কথায় বাবা বলছে, বাবা নিশাদ দেখ, আমি মানছি, আমি স্বীকার করছি পরীকে সেই কাজের মাধ্যমে আমি বন্দি করেছি। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমার ভুল বুঝতে পেরে তোকে নিয়ে কবিরাজের বাড়িতে পর্যন্ত গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম কবিরাজ মারা গেছে। এখন কবিরাজ মারা গেলে আমি কি করব বল? বাবার কথা আমি বললাম, তুমি তো অন্য কবিরাজদের রূপাকে বন্দি করাতে পারো, তোমাকে বিশ্বাস করি না বাবা, তুমি কেন এমনটা করলে? এই বলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে কান্না করছি। এদিকে সেদিন রাতেও রূপার বাবা আমাদের বাড়িতে আসেন।
রূপার বাবা আসায় আমার বাবা এবং এবার মাথা নত হয়ে বললেন, দেখুন, এতদিন আপনাকে মিথ্যা বলেছিলাম। আসল সত্যিটা হলো আমি একজন কবিরাজকে টাকা দিয়েছিলাম, আপনার মেয়ে রূপাকে বন্দি করিয়েছিলাম। কিন্তু আর সে কবিরাজের বাড়িতে গিয়ে জানতে পারি সে কবিরাজ বেঁচে নেই, ও মারা গেছে। এখন তো আমরাও জানি না আপনার মেয়ে কোথায় আছে এবং কিভাবে আছে। বাবার কথায় রূপার বাবা বললেন, এখন কি হবে? আমিও তো আমার মেয়ের খোঁজ পাবো না। আমি যদি আমার মেয়ের খোঁজ না পাই তাহলে আপনাকে ছাড়বো না। কথাটা বলে রূপার বাবা চলে গেলেন। এদিকে এরপর থেকে আমি সবসময় মন খারাপ করে থাকতাম, খাবার খেতাম না। আমি খাবার না খাওয়ায় মা বাবা আমাকে অনেক অনুরোধ করে, পায়ে পর্যন্ত পড়তে চাই আমি যেন কিছু খেয়ে ওষুধগুলো ঠিকমতো খাই। যত কষ্টে থাকি মা বাবার এরকম অনুরোধ কিভাবে ফেলি, তাই কোনো উপায় না পেয়ে একটু করে খাবার খেয়ে ওষুধ খাই। আমি প্রতিনিয়ত রূপার জন্য অপেক্ষা করি, কিন্তু রূপা আর আমার কাছে আসে না, ওর কোনো খোঁজও পাই না। এভাবে কেটে যায় একদিন 2 দিন করে 2টা মাস। এই 2 মাসে আমি সবসময় রূপার অপেক্ষা করতাম, ওর জন্য কান্না করতাম। মা বাবা অন্য কোথাও বিয়ে দিতে চাইলে করতাম না। 2 মাস পর এক বিকালের ঘটনা, বসে আছে একটা নদীর কিনারায় একা একা, আশেপাশে কেউ নেই। আমি বসে এমন সময় আমার পেছনে কিছু একটার আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম রূপার বাবা ও তার পেছনে 2জন জিন দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে সালাম দিয়ে উঠে দাঁড়ালাম। তখন রূপার বাবা ওনার পেছনে থাকা জিন দুটোকে বললেন, তোমরা চলে যাও। রূপার বাবার কথায় ওই জিন দুটো চলে যাওয়ায় উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো? ওনার কথা জবাবে আমি বললাম, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেকদিন পর আসলেন, আপনাকে অনেকবার স্মরণ করেছে, আসেননি। আপনি কি রূপার কোনো খোঁজ পেয়েছেন? রূপা কেমন আছে, কোথায় আছে? আমার কথায় রূপার বাবা বললেন, তুমি হয়তো শোনোনি, রূপা অনেক আগে মারা গেছে। ওনার কথায় আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার এরকম কান্না দেখে রূপার বাবা বললেন, কেঁদো না, আমার কথা শোনো, চুপ করো। রূপা মারা যায়নি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য কথাটা বললাম। শোনো, আমি বলছি। ওনার কথায় কান্না থামিয়ে বললাম, রূপা বেঁচে আছে? সত্যি কেউ বেঁচে আছে? আমার কথায় রূপার বাবা বললেন, হ্যাঁ, রূপা বেঁচে আছে, আর অনেক আগে থেকে রূপা আমার কাছে আছে। ওনার কথায় অবাক হয়ে বললাম, অনেক আগে থেকে আছে মানে কি? আমি তো কিছু বুঝছি না। আমার কথায় রূপার বাবা বললেন, শোনো, তোমার বাবা যে রূপাকে তোমার সাথে বিয়ে দিবেন এটা আমি বুঝতে পারছিলাম। তোমার বাবা মনে করতেন রূপা বেঁচে থাকলে তুমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই তোমার বাবা একজন কবিরাজের কাছে যান আর কবিরাজকে টাকা দিয়ে রূপাকে বন্দি করতে বলে। তোমার বাবার টাকা খেয়ে কবিরাজ রূপাকে বন্দি করতে গেলে আমি আসি সেখানে, আর কবিরাজকে আঘাত করে আহত করে রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাই। আমি রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাবার পর রূপার উপর এমন মায়া জাদু করি যার ফলে রূপা তোমাকে বা তোমার পরিবারকে দেখা দিতে পারে না। আমার আঘাতে ওই দিন কবিরাজ অসুস্থ হয়ে মারা যায়। নিশাত, তোমার বাবার ব্যবহার দেখে আমিও চাইতাম না তোমার সাথে রূপার বিয়ে হোক, তাই রূপাকে আমার কাছে রেখেও মাঝে মধ্যে তোমাদের বাড়িতে যেতাম। তোমার বাবাকে বলতাম, রূপা কোথায়, ওকে ফিরিয়ে দিন। তোমার বাবা মনে করতো রূপা কবিরাজের কাছে বন্দি, কিন্তু রূপা যে আমার কাছে এটা তোমার বাবা জানতেন না। ওই ঘটনার পর আমি চাইনি রূপা তোমার সাথে দেখা করুক, তোমার সাথে রূপার বিয়ে হোক, কিন্তু রূপার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তুমি 2টা মাস সবসময় রূপার জন্য অপেক্ষা করেছ, ওর জন্য কান্নাকাটি করেছ। তোমার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। এই বলে রূপার বাবা বাতাসে মিশে জানার সেখানে আসেন রূপা আসায় দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি। রূপা আমাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে, আমিও কান্না করতে থাকি। কান্না করতে করতে রূপাকে বলি, রূপা তুমি আসছো? আমার কথায় রূপা বলে, হ্যাঁ, আমি তোমার কাছে ফিরে আসছি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। রূপা ও আমি একে অপরকে ফিরে পেয়ে কথা বলছে এমন সময় মা বাবা আসে সেখানে। মা বাবা আসায় আমি রূপার সামনে গিয়ে দাঁড়াই। এমন সময় বাবা বলেন, বাবা নিশাত, ভয় পাসনি, আমি রূপার কিছু করব না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমি মন থেকে তোদের মেনে নিয়েছি। আমি রূপার বাবাকে বলে তোদের বিয়ে দেব। বাবার কথায় আমিও রূপা খুশি হয়ে আমাদের বাড়িতে চলে যাই। এই ঘটনা 2 দিন পর আমার বাবা রূপার বাবার সাথে কথা বলে আর আমারও রূপার বিয়ে দেন। একটা অপূর্ণ ভালোবাসা শেষমেশ এসে পূর্ণতা পায়। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো? রূপাপুরীর এই গল্পটি এখানে শেষ করলাম।
কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। আমি নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।